সুপ্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের সবচাইতে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সব আপডেট। শুরুতেই জানাবো এমন এক সংবাদ যা দেখলে রীতিমতো চোখ কপালে উঠবে। জুম্মার পরে জাতির উদ্দেশ্যে দিল্লি থেকে সরাসরি যা বললেন সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। সারা দেশে সর্বশক্তি নিয়ে রাজপথ দখলে নিয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ। অবশেষে আওয়ামী লীগের উপর সবুজ সংকেত ভারত সরকার। নরেন্দ্র মোদীর সম্মতি পেলে বাংলাদেশ বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করবেন শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নাকি ডোনাল্ড ট্রাম্প ওনাদেরকে 3টি শর্ত দিয়েছেন। এই 3 শর্তের বেড়াজালে এখন খলিল মিয়া প্রচন্ড প্রেসারে, কারণ উনাকে যদি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হইতে হয়, উনাকেও এগুলো মানাইতে হবে বাংলাদেশ সরকারকে। শেখ হাসিনার পক্ষে তার আইনজীবী জাতিসংঘ মানবাধিকার কমিশনে চিঠি পাঠিয়েছে, আইনি নোটিশ পাঠিয়েছে এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার টুর্ককে পাঠানো সেই চিঠিতে শেখ হাসিনার তরফে চ্যালেঞ্জ জানিয়ে বলা হয়েছে যে জাতিসংঘের যেই রিপোর্টটি তৈরি করা হয়েছে 2025 সালে, সেই রিপোর্টটি ভুয়া এবং খোলানো ফাঁপানো তথ্যে ভরা। বাংলাদেশে নাকি 1400 জন মানুষ নিহত হয়েছে। সেই রিপোর্টকে সম্পূর্ণ ভুল, কাল্পনিক, অতিরঞ্জিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হিসাবে চিহ্নিত করে খোদ জাতিসংঘের কাছে এক বিস্ফোরক ও কড়া আইনি চিঠি পাঠিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার আন্তর্জাতিক আইনজীবী স্টিফেন পাওয়েল কেসি। বাংলাদেশের নতুন ইতিহাস গড়তে যাচ্ছে ছাত্রলীগ। জুলাই জঙ্গি, জুলাই সমন্বয়, স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চাদের বিষয় জিরো টলারেন্সের নীতি অবস্থান নিতে হবে। সবাইকে রাজপথে সক্রিয় হতে হবে, রাজপথে সোচ্চার হতে হবে। গণবিস্ফোরণ আসছে, খুব বেশি দূরে নাই। আওয়ামী লীগকে বর্তমান বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, যে আওয়ামী লীগকে ডিফেন্স করতে যাবে তাকেই দেখবেন এমন পেটাইবো, হাড্ডি গুঁড়ো করে ফেলাইবো, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। 24 ঘন্টার মধ্যে কি এমন ঘটবে বাংলাদেশে এবং শেখ হাসিনা কি এমন ইতিহাস ঘটাতে পারে বাংলাদেশে। 24 ঘন্টার মধ্যে এয়ারপোর্টে কোটি মানুষের বেশি সমাগম হবে। এত বেশি মানুষ হবে এবার যদি শেখ হাসিনা প্রত্যাবর্তন হয়, এটা ইতিহাসের রেকর্ড হবে। আওয়ামী লীগের সাথে শুধু আমেরিকা না, আওয়ামী লীগের সাথে ভারত আছে। ভারত থাকলে রাশিয়া আছে, আর আমেরিকার বিরোধী শক্তি হিসাবে চীন, ওরা আছে। তাদের পাশার দান উল্টে যাচ্ছে। এনসিপি বলুন, জামাত বলুন, বিএনপি বলুন, তারা বুঝে গেছে যে আমেরিকা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছে। শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে তারেক রহমান। কখন জানি শেখ হাসিনা ফেরত আসে, কখন না জানি তার ক্ষমতার মসনদ উল্টে যায়। শেখ হাসিনা ফিরে আসতেছে। শুধু শেখ হাসিনা না, আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, নেতাকর্মী যারা 5 আগস্টের পরে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, সবাই একযোগে বাংলাদেশে ফিরে আসতেছে। এয়ারপোর্টে ট্রাভেল পাসের জন্য আবেদন করছে। আমি প্রমাণ সহ আপনাদেরকে দেখাচ্ছি। আজকের দিনে আমি এটাই প্রতিজ্ঞা নিচ্ছি যে এই বাংলাদেশকে হায়নাদের হাত থেকে মুক্ত করে দেশের মানুষের জীবনের শান্তি, নিরাপত্তা, অর্থনৈতিক সমৃদ্ধি আমরা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। প্রতিটি রক্তবিন্দুর হিসাব নেওয়া হবে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত রাগ কেন? দেশটা স্বাধীন না হলে জিয়াউর রহমান মেজরই থাকতো, মেজর জেনারেল হতো না। আর আজকে যারা বিভিন্ন পদে উঠেছেন বা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, বাংলাদেশই হতো না, প্রধানমন্ত্রী দূরের কথা। তাহলে লজ্জা করে না মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস মুছে ফেলা, চেতনা মুছে ফেলা? আর ইউনুস বাটপাড়ির কথা বলবো না, তার তো কোনো কিছু নাই। সে তো এই বাটপাড়ি করে সারা বিশ্বে তার একটা মিথ্যা ভাবমূর্তি তৈরি করেছে। এখন তো তার সে যে একটা খুনি, দুর্নীতিবাজ, সে যে একটা বাটপার, এটা আজকে প্রমাণিত সত্য। তা এখানে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীকে জনগণের পাশে দাঁড়াতে হবে। সব কিছু আজকে ধ্বংস করে দিয়েছে। আজকে অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত। যে পাকিস্তানের লোকরা একসময় বলতো যে আমাদের বাংলাদেশ বানিয়ে দাও, আজকে সেই পাকিস্তান উঠে গেছে আর আমরা নিচে নেমে গেছি। এবং এটা যে পরিকল্পিতভাবে করা হলো। আমরা বিজয়ী জাতি, 1971 সালে আমরা বিজয় অর্জন করেছি। সে বিজয়ের ইতিহাস মুছে দিয়ে পরাজিতদের পা চাটতে যাচ্ছে এরা। কাজে এদের চেহারাটা চিনে রাখেন, ইনশাআল্লাহ দিন আসবেই। আর আমি যখন আছি বেঁচে, অবশ্যই আল্লাহ সেই সুযোগ দেবে, এ বিশ্বাস আমার আছে। আমি সবগুলি জবাব দেব এবং বাংলাদেশকে উন্নত করে দেখাবো যে বাংলাদেশ বটমলেস বাস্কেট হয় নাই, বাংলাদেশ উন্নত দেশ হতে পারে। সেই প্রতিজ্ঞা নিয়ে আমার যাত্রা শুরু। প্রতি পদে পদে বাধা, বারবার মৃত্যুর মুখোমুখি, গুলি, বোমা, গ্রেনেড হামলা কিনা আমাকে মোকাবেলা করতে হয়েছে, কিন্তু আমরা পিছিয়ে যাইনি। ইন্ডেমনিটি দিয়েছিল মোস্তাক, তারপর জিয়াউর রহমান আইন করে খুনিদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল। আমার প্রতিজ্ঞা ছিল এই খুনিদের বিচার আমি করব। যুদ্ধাপরাধীদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন জিয়াউর রহমান, তাদের সবাইকে ছেড়ে দেয়, সে বিচার বন্ধ করে দেয়। আমি যুদ্ধাপরাধীদের বিচার করব। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মী এবং যারা প্রয়াত তাদের সকলের প্রতি। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণ, ভোটার বারবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাদের সেবা করার সুযোগ দিয়েছে এবং আমি বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করে
করেছিলাম, দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়েছিলাম। বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ ছিল না, রোগে ধুকে ধুকে মানুষ পড়তো না, অন্তত চিকিৎসা পেত। ঘরের কাছে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা নিয়ে যে 30 প্রকার ঔষধ দিয়ে মানুষকে সহযোগিতা করেছেন। আমার সময় কখনো টিকার অভাব হয় নাই, এভাবে অগণিত শিশু মারা যায়নি। এমনকি কোভিডের সময় বিনামূল্যে আমরা ভ্যাকসিন দিয়েছি, টেস্টিং করেছি, এবং সেই সময় শিশুদের টিকাটাও কিন্তু সবসময় আমরা চালু রেখেছি। কিন্তু আজকের বাংলাদেশ, আমার দুঃখ হয় যে বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশে উন্নীত করলাম, সেই দেশটাকে ধ্বংস করে দিল। আজকে অর্থনীতি ধ্বংস, ইন্ডাস্ট্রি বন্ধ, আগুনে পুড়িয়েছে, আগুনে পুড়িয়ে পুড়িয়ে মানুষ মারা, মানে পুলিশ, আইনজীবী, সাংবাদিক, আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী এবং সহযোগী সংগঠনের নেতা কর্মী, মুক্তিযোদ্ধা, এমনকি আমাদের সরকারি অথবা সামরিক পুলিশ বাহিনীর যারা অফিসার, তাদেরকে পর্যন্ত ছাড়েনি। প্রত্যেকের নামে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, পরিবারগুলি পর্যন্ত। আওয়ামী লীগের একেবারে তৃণমূলের নেতা কর্মী, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, এমনকি ইউনিটের নেতা কর্মীদেরও বাদ দেয়নি। এই ইউনুস সেন্টারে বসে সমস্ত নাম ঠিকানা নিয়ে প্রত্যেকটা মানুষের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম, হত্যা আর কি বিভৎসভাবে খুন করেছে একের পর এক। কিন্তু যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে দায় মুক্তি অর্থাৎ ইন্ডেমনিটি দিয়েছে। তাদেরকে ইন্ডেমনিটি দিয়ে বিচারের হাত থেকে রক্ষা করে সমস্ত মামলা আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে, যত জঙ্গি সন্ত্রাসী আমি বন্ধ করেছিলাম, মানুষের জীবনের শান্তি নিরাপত্তা দিয়েছিলাম, তাদেরকে ছেড়ে দিয়েছে। আজকে কারাগার ভর্তি আমার আওয়ামী লীগের নেতা কর্মী এবং এই অফিসারদের, তাদের উপর অকথ্য অত্যাচার। ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, আমাদের নেতা কর্মী যারা আছে তাদের উপর কারাগারে যে কি নির্মম নির্যাতন চালাচ্ছে, একের পর এক মৃত্যুর ঘটনা আমরা শুনতে পাচ্ছি। আর প্রতিনিয়ত মানুষ হত্যা, সংখ্যালঘুদের উপর চরম নির্যাতন। গত কয়েকদিন আগে এক পুরোহিত সেই কক্সেস বাজার স্কুল, সেখানে তাকে কিভাবে নির্মম ভাবে মেরে আগুন দিয়ে পোড়ালো। এবং এটা নতুন না, কবরের থেকে লাশ তুলে সেই মরা লাশের উপর অত্যাচার করে আগুন দিয়ে পোড়ানো, এটা কোন ধরনের কথা? এইরকম বিভৎসতা আজকে বাংলাদেশে। তাছাড়া যে নোংরা ভাষা ব্যবহার, এরকম নোংরা ভাষা আমরা কখনো শুনিনি যে কোনো ভদ্রলোকের মুখ থেকে বেরোতে পারে। এভাবে সমাজটাকে ধ্বংস, অর্থনীতি ধ্বংস, দেশকে ধ্বংস। বিশ্ব বাটপার ইউনুস ক্ষমতার লোভে দেশটা যেমন বিক্রি করেছে, দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। আর তারই পদাঙ্ক অনুসরণ করে তারা গ্রেনেড হামলাকারী, অস্ত্র চোরা কারবারি, দুর্নীতিবাজ, যার দুর্নীতির জন্য FBI লোক সাক্ষী দিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে এবং তার মামলা যখন তুলে নেওয়া হয়, FBI অফিসার কিন্তু আপত্তিও জানিয়েছে। সেই সাজাপ্রাপ্ত আসামি আর শ্রমিকের অর্থ আত্মসাৎকারী সাজাপ্রাপ্ত আসামি আমাদের দেশটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশকে এখন উদ্ধার করতে হবে। জুলাই আগস্টের আন্দোলন ছিল বৈশ্বিক রেজিম চেঞ্জের নিখুঁত চক্রান্ত। ডক্টর ইউনুসের বক্তব্যে শতভাগ প্রমাণ পাওয়া যায় শেখ হাসিনা। ঢাকা, জুলাই আগস্টের নজিরবিহীন রক্তক্ষয়ী আন্দোলনকে সাধারণ কোনো স্বতঃস্ফূর্ত ছাত্র বা গণ আন্দোলন নয়, বরং একটি সুগভীর আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ স্বার্থান্বেষী মহল একজোট হয়ে এই সুপরিকল্পিত চক্রান্তের জাল বুনেছিল, যার একমাত্র লক্ষ্য ছিল ৭১-এর মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি বৈধ সরকারকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করা। ২৪ পরবর্তী ২০২৬-এর এই নতুন রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে দলীয় প্রধানের এই সুনির্দিষ্ট রাজনৈতিক চার্জ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং জুলাই আগস্টের আন্দোলনের নেপথ্য কারিগরদের এক বড় ধরনের মনস্তাত্ত্বিক ও আন্তর্জাতিক আইনি চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। নিজের এই বিস্ফোরক এবং মেগা দাবিকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করতে বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি অত্যন্ত আলোচিত আন্তর্জাতিক বক্তব্যকে সরাসরি কোট ও উদ্ধৃত করেছেন শেখ হাসিনা। সাবেক এই প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই বিশ্বমঞ্চে বিশ্ব নেতাদের সামনে দাঁড়িয়ে এই আন্দোলনকে অত্যন্ত নিখুঁতভাবে ও সুপরিকল্পিতভাবে সাজানো হয়েছিল বলে অকপটে স্বীকার করেন। শেখ হাসিনার মতে প্রধান উপদেষ্টার এই আন্তর্জাতিক স্বীকারোক্তি আক্ষরিক অর্থে আড়ালে থাকা সেই চক্রান্তের দাবিকে বিশ্ববাসীর সামনে ১০০ প্রমাণ করে দেয়। কারণ কোনো স্বতঃস্ফূর্ত বা আকস্মিক গণবিক্ষোভ কখনোই আগে থেকে এতটা নিখুঁত ও চমৎকারভাবে ডিজাইন বা মাস্টার প্ল্যান করা সম্ভব নয়। তিনি ইঙ্গিত দেন যে সাধারণ ছাত্র জনতার আবেগ ও রক্তকে ঢাল হিসেবে ব্যবহার করে মূলত একটি বৈশ্বিক মাস্টার মাইন্ডের সুদূর প্রসারী এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে, যা আজ খোদ বর্তমান সরকারের শীর্ষ প্রধানের বক্তব্য ও স্বীকারোক্তির মাধ্যমে দিবালোকের মতো স্পষ্ট ও উন্মোচিত হয়ে গেছে। সব দোষ একজনের উপর চাপিয়ে দায় এড়ানো যাবে না। ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে নঈম নিজামের সমালোচনা। রাষ্ট্রপতি ও সেনাপ্রধান নিয়োগ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম। তিনি বলেছেন, সব দোষ একজনের উপর চাপিয়ে দিয়ে ওবায়দুল কাদের এখন দায় এড়াতে পারেন না। সাধারণ সম্পাদক হিসেবে এসব সিদ্ধান্তের দায়ভার তাকেও নিতে হবে। সম্প্রতি এক প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মন্তব্য করেছিলেন যে রাষ্ট্রপতি ও সেনাপ্রধান নিয়োগ ছিল ভুল সিদ্ধান্ত। ওবায়দুল কাদেরের এই অবস্থানের পরিপ্রেক্ষিতে
পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বক্তব্যে নঈম নিজাম এই পাল্টা প্রশ্ন তোলেন। নঈম নিজাম তার বক্তব্যে উল্লেখ করেন, ওবায়দুল কাদের যখন এই নিয়োগগুলো হয়েছিল তখন সাধারণ সম্পাদক হিসেবে কোনো প্রতিবাদ করেননি। তিনি বলেন, আপনি সাধারণ সম্পাদক হিসেবে তখন এই প্রস্তাবের বিরোধিতা করেননি, প্রধানমন্ত্রীর সামনে কিংবা আড়ালে বলেননি যে এই নিয়োগ দেওয়া ঠিক হবে না, বরং এই দুইজনকে আপনি অভিনন্দন জানিয়েছিলেন। তাহলে এখন কেন এই কথাগুলো বলছেন? সাবেক এই সম্পাদক প্রবীণ রাজনীতিবিদ আমির হোসেন আমুর উদাহরণ টেনে বলেন, রাষ্ট্রপতি নিয়োগের সময় আমু সরাসরি প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি গণভবনে গিয়ে শেখ হাসিনার সামনেই বলেছিলেন ঠিক হচ্ছে না। বিকল্প হিসেবে আমু নিজের এবং তোফাইল আহমেদের নাম প্রস্তাব করেছিলেন। নঈম নিজামের প্রশ্ন, কই তখন তো আপনারা আমির হোসেন আমুকে সমর্থন দেননি। ওবায়দুল কাদেরের সাংগঠনিক আচরণের সমালোচনা করে নঈম নিজাম আরও বলেন, সাধারণ সম্পাদক থাকাকালীন রাত 8টার পর তার বাসায় কোনো দলীয় নেতাকর্মী প্রবেশ করতে পারতেন না। তিনি অনেকের ফোন ধরতেন না বলেও অভিযোগ করেন তিনি। এমনকি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক শীর্ষ নেতার সফরের সময় শিষ্টাচার লঙ্ঘনের একটি ঘটনার উল্লেখ করে তিনি বলেন, বিজেপির একজন শীর্ষ নেতা আওয়ামী লীগের প্রতিনিধি দলকে দিল্লি সফরের আমন্ত্রণ জানাতে আসলে তাকে বসিয়েছিলেন দিলীপ বড়ুয়ার কক্ষে, নিজের কক্ষে নয়। সেই নেতা এতে বিব্রত হয়েছিলেন। জানাবো, জেলেদের চাল বিতরণ নিয়ে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত 5 জন। ভোলায় তজুমুদ্দিন উপজেলা জেলেদের বরাদ্দকৃত চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 5 জন আহত হয়েছেন। আহতদের প্রথমে তজুমুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে আজ সকালে তজুমুদ্দিন উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী কর্মকর্তা ইউএনও কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলেদের চাল বিতরণ অনিয়ম অভিযোগ এনে সাবেক ছাত্রদল নেতা জসিম পাটোয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দেন। তিনি প্রকৃত জেলেদের যাচাই বাছাই করে তালিকাভুক্ত করার মাধ্যমে চাল বিতরণ দাবি জানান। একই সময়ে মলংছড়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম জেলেদের চাল বিতরণ অনুমতি সংক্রান্ত বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা করতে যান। এ সময় জেলেদের তালিকা ও চাল বিতরণ নিয়ে বিএনপি দুই গ্রুপের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। জসিম পাটোয়ারির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, জেলেদের চাল বিতরণ অনিয়ম প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, জেলেদের সরকারি চাল থেকে প্রায় 104 জন কার্ডধারী জেলে বঞ্চিত করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হলে তারা চাল পাননি বলেও দাবি করছেন ভুক্তভোগীরা। তবে হামলা অস্বীকার করেছেন প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম। আওয়ামী লীগের হাই কমান্ড যে সিদ্ধান্ত নিয়েছে, ছাত্রলীগের হাই কমান্ড থেকে শুরু করে যুবলীগ যে সিদ্ধান্ত নিয়েছে, ইতিমধ্যে নিঃসন্দেহে বর্তমান যে সিচুয়েশন আওয়ামী লীগের এবং জামাত, বিএনপি, এনসিপির এগেনস্টে, আসলে এটা ছাড়া আর কোনো অপশন ছিল না বা তারা আসলে দেয়নি। এখন কথা হচ্ছে, আওয়ামী লীগ সিদ্ধান্তটা কি নিয়েছে? সেটা হচ্ছে, ভাই, আজ থেকে জটিকা মিছিল থেকে শুরু করে, সমাবেশ থেকে শুরু করে আসছে কেলানি মিছিল। মানে সেটা উদ্বোধন অনেকটা আপনার নোয়াখালী দিয়ে শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের দেখবেন প্রতিটা জেলা থেকে শুরু করে, ডিস্ট্রিক্ট থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে সেটা খুব শীঘ্রই চলে আসবে। নিঃসন্দেহে আওয়ামী লীগ যে বর্তমান জটিকা কেলানি মিছিল, মানে যে আসবো তাকে কেলাবে। মার তো বহুত খাইছে, 2টা বছর 2.5টা বছর ধরে আওয়ামী লীগ মার খাইতে খাইতে মানে ভাই দেওয়ালে পিঠ থেকে গেছে। কেমন শৈবার মতো শক্তি বর্তমান আওয়ামী লীগের ভিতরে নাই। কাজেই দেওয়ালে যেহেতু আমার পিঠ থেকে গেছে, সামনে স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান যদি পোলাও আহে, তারও আমার ধাক্কা দিয়া বা তার হিট করে আমাকে সামনে দিকে যেতে হবে মাস্ট। এটা ব্যতীত আমার কোনো অপশন নাই, কারণ সেই অপশনটি সরকার আমাকে এভেলেবেল দিচ্ছে না বা দেয়নি, আমাকে দিচ্ছেই না। এখন আমি যদি মিছিল করি, সেটা সরকারের চোখে দণ্ডনীয় অপরাধ। এখন আমি যদি স্ট্যাটাস দেই, সেটাও সরকারের চোখে দণ্ডনীয় অপরাধ। কথা হচ্ছে, আওয়ামী লীগের এত বড় একটা পলিটিক্যাল পার্টিকে কিভাবে তারা আন্ডারগ্রাউন্ডে রাখতে পারে? যেহেতু তারা ম্যান্ডেটের মাধ্যমে নির্বাচনের ধারা দিয়ে আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ হয়নি, তারা মানে তাদের চাহিদা মোতাবেক তারা আওয়ামী লীগকে বা তাদের সেফটি মোতাবেক তাদের নিজস্ব স্বার্থ অনুযায়ী আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করে দিয়েছে। কারণ তাদের সেই অ্যাবিলিটি নাই যে আওয়ামী লীগকে তারা ফেস টু ফেস করবে, সেটা হোক রাজপথে, সেটা হোক নির্বাচনের মাঠে, সেটা হোক নির্বাচনের বাহিরে, এনি প্ল্যাটফর্ম তাদের সেই মানে অ্যাবিলিটি নাই। কেমন এই যে বর্তমান আওয়ামী লীগ তারা বলতেছে বা ছাত্রলীগ তারা বলছে যে এখন থেকে আমাদের কর্মীদের উপর যদি একটা হাত তো কেউ তুলে, তার হাত ভেঙে আমরা নিয়ে আসবো। আওয়ামী লীগ আগের থেকেও কি পরিমাণ যে শক্তিশালী হয়েছে আপনার ধরা ছোঁয়ার বাহিরে। কেমন আওয়ামী লীগ এমন একটা মুভমেন্টে বর্তমান চলে আসছে। খুব শীঘ্রই দেখতে পারবেন আওয়ামী লীগকে বর্তমান বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, যে আওয়ামী লীগকে ডিফেন্স করতে যাবে তাকেই দেখবেন এমন পেটাইবো, হাত দিয়ে গুঁড়া করে ফেলাইবো, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। মানে শরীরের এক পাশ থেকে শুরু করবে, আরেক পাশ দিয়ে একদম ম্যাসাকার হয়ে যাবে, এমন ভাবে পেটাইবো। কারণ কি জানেন,
কারণ হচ্ছে আপনারা আওয়ামী লীগকে আলটিমেটলি সন্ত্রাসী রূপে দেখার জন্য সেই রাস্তাটি তৈরি করে দিয়েছেন। যখন একজন বাংলাদেশের সবথেকে বড় একটা পলিটিক্যাল পার্টিকে আপনারা আন্ডারগ্রাউন্ডে তাদেরকে দাঁড় করাই দেবেন, তার মানে কি আমি এখন কাশলেও সেটা আইন বিরোধী, পাত দিলেও আইন বিরোধী, আমি যাই করি না কেন সেটাই হচ্ছে আইন বিরোধী। কাজেই যেহেতু আমার সমস্ত কার্যক্রম এখন আইন বিরোধী, ইভেন আমি যদি মুদবার যাই সেটাও যদি আইন বিরোধী হয়, মানে আওয়ামী লীগ যাই করুক না কেন সেটাই আপনার আইন বিরোধী। তো তার তো বর্তমান আপনাদেরকে পেটানো ছাড়া তো কোনো উপায় নাই না? আওয়ামী লীগ এখন আপনাদেরকে পেটাবে, এটাই সলিউশন, আর কোনো সলিউশন নাই। এমন কারণ আওয়ামী লীগকে বা একজন ছোট্ট মানে নগণ্য একজন কর্মী আওয়ামী লীগের, সেই অপশনটি আমি মন থেকে বলছি, সেই অপশনটি আপনারা রাখেননি। যদি আপনারা সেই অপশনটি রাখতেন, হয়তোবা নোয়াখালীতে আপনারা যেভাবে মায়ের খাইছেন, আগামীতে বা ইনস্টে নাও এখন থেকে যে মায়ের গুলো আপনারা খাবেন। এই যে ছাত্রলীগ যে ঘোষণা দিছে, এই ঘোষণার পরে আপনাদের হাড্ডির জয়েন্টে জয়েন্টে যদি ব্যথা না ধরায় আওয়ামী লীগের ছাত্রলীগ, নাম ঘুরে রাইখা দিব। এটা আমি ওয়াদা করলাম অনলাইনে, নাম ঘোরায় রাইখা দিব। দেখেন না নোয়াখালীতে একদম প্রুফ, আপনারা জামাত, এনসিপি, যুব দল, শিবির, তারপরে হচ্ছে পুলিশ সেনাবাহিনী থেকে শুরু করে এতগুলা মানে পুলিশ সেনাবাহিনীর সহায়তা আপনাদের কিন্তু নিতে হয়েছে। এনসিপি, জামাত, শিবির, হিজবুতি এদের সহায়তা আপনাদের নিতে হয়েছে। তার মানে আওয়ামী লীগ যে বনের রাজা, বনের সিংহ, সেই সিংহ কিন্তু তার বনে ফেরার সময় কিন্তু চলে আসছে। খুব দ্রুত দেখতে পারবেন বনের রাজা তার বনে কামব্যাক করবেই। আর বনে থাকা যত খাক শিয়াল আছে, যত হায়নারা আছে, তোমরাও রেডি হয়ে যাও। সিংহের থাবা থেকে কিঞ্চিত পরিমাণ ছাড় তোমরা এবার পাবা না। কেমন? কারণ বনের রাজা বনে ফেরার সেই প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে। হায়না খাক শিয়ালদের বুঝছি, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। দর্শক বন্ধুরা, নিঃসন্দেহে আওয়ামী লীগের এই ডিসিশনটি আমি মনের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই এবং দোয়া করি সেটা যাতে স্বয়ং সম্পূর্ণভাবে মানে পুরো পাশটা ঠিকঠাক থাকে এবং আল্লাহ কবুল করেন। আমিন। আমি জুলাই যোদ্ধা, আমি জুলাই যোদ্ধা, জুলাই হ্যাঁ জুলাই জুলাই জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি আগে ভুল করছি, আমি আগে ভুল করছি ছাত্রদের পক্ষে রেখে, ছাত্রদের পক্ষে রেখে আগেও বলেছিলাম, আবারও বলছি, বাংলাদেশের নতুন ইতিহাস গড়তে যাচ্ছে ছাত্রলীগ। আগামী 100 বছর পরেও প্রজন্ম থেকে প্রজন্মরা স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধারের বাংলাদেশ ছাত্রলীগের বিজয়ের গাথা লিখবে, যার ছোট্ট একটা প্রমাণ এই ভিডিও। সরকারে বসা ডেভিলি ইনুসের পালক পুত্র ফ্যাসিস্ট তারেক আর তার সরকারের সময় একজন রানিং সমন্বয়কের মুখ দিয়ে তওবা পড়ানো, তার মুখ দিয়ে জুলাই সিডিআই বলানো। ধন্যবাদ পাওয়া এবং প্রশংসার দাবি রাখে নেত্রকোনা জেলার পূর্বথালা উপজেলা ছাত্রলীগের সেই বীর সেনানী ভাই, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জুলাই আগস্টের অন্যতম জঙ্গি সমন্বয়ক রওশনকে উত্তম মাধ্যম দিয়ে জুলাই সিডিআই বলিয়েছে। কিন্তু এভাবে এই সকল সমন্বয়ক এবং জঙ্গিদের ধরে এই শপথ বাক্য পাঠ করিয়ে ছেড়ে দেওয়াটাই আমার মনে হচ্ছে সমীচীন হবে না। এই মুহূর্তে থেকে যদি ওদের নিঃশ্বাস নিশ্চিহ্ন করে দেওয়ার সুযোগ আপনাদের হাতে নাও থাকে, হাত পায়ের অবস্থা এমন করতে হবে যেন মিনিমাম আগামী 1 বছর পঙ্গুতে থাকে এবং বাকি সারা জীবন হুইল চেয়ারে বসে ঘুরে বেড়ায়। এরা মোনাফেক, ভুলে গেলে চলবে না। এরা এখন এক কথা বলবে, একটু পর অন্য জায়গায় গিয়ে অন্য কথা বলবে। এভাবে ওদেরকে ছেড়ে দিলে পরবর্তী সময় ওরা আবার আপনার উপর ঢিল মারার জন্য ও সংঘবদ্ধ হবে। এই সকল জঙ্গিদেরকে কোনোভাবেই ছাড় দেওয়ার সমীচীন নয় বলে আমি মনে করি। সার্জিস, হাসনাত, সাদিক কায়েমেরা ছাত্রলীগের ছিল, এরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছিল। এমনকি জুলাই আগস্টে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই স্লোগান দিয়েছিল, 71-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই সেই স্লোগান দিয়েছিল। মূলত এই স্লোগানের মাধ্যমে ওরা সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে রাস্তায় নামিয়েছিল, আর ভিতরগতভাবে জঙ্গি হামলার মাধ্যমে ক্ষমতা দখলের পরবর্তী সময় ওরা বঙ্গবন্ধু 71 মুক্তিযোদ্ধার স্মৃতি চিহ্নই শুধু মুছে দিয়ে ক্ষান্ত হয় নাই, ওরা অসংখ্য মুক্তিযোদ্ধাকে অবমাননা করেছে, তাদের গলায় জুতার মালা দিয়েছে, ঘুমন্ত বীর মুক্তিযোদ্ধার পরে স্ত্রী সহ তাদেরকে জবাই করে হত্যা করেছে, এমনকি মুক্তিযোদ্ধাদের কবরে আগুন ধরিয়ে দিয়েছে। সুতরাং এই সকল জঙ্গিদের শুধু এই শপথ বাক্য পাঠ করিয়ে এবং উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দেওয়াটা সমীচীন নয়। এদের জবাব দিতে হবে করুণ ভাবে, কঠিন ভাবে। যদি নিঃশ্বাস নিশ্চিহ্ন করা না যায়, পঙ্গুতে রেখে দিন। পঙ্গু থেকে পরবর্তী সময় আমরা ওদেরকে ওদের জায়গা মতো পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। এই সকল জঙ্গিদের দ্বারা নতুন হুমকির মধ্যে পড়া, এই রিস্ক না নেওয়াটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করছি। সেই সাথে সারা বাংলার ছাত্র সমাজ, সারা বাংলার দেশপ্রেমিক ভাইদের এবং সাধারণ মানুষের ঐক্যবদ্ধ হতে হবে, সোচ্চার হতে হবে। জুলাই আগস্ট প্রতারণার মাস,
জুলাই আগস্ট সফল জঙ্গি হামলার মাস, জুলাই আগস্ট রাষ্ট্রের ক্ষমতা দখল করার মাস। সেইটাকে ধারণ করে স্বাধীনতার সার্বভৌমত্ব যারা দখলে নিয়েছে ওদের হাত থেকে রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সোচ্চার হতে হবে। জুলাই জঙ্গি, জুলাই সমন্বয়, স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চাদের বিষয় জিরো টলারেন্স নীতি অবস্থান নিতে হবে। সবাইকে রাজপথে সক্রিয় হতে হবে, রাজপথে সোচ্চার হতে হবে। গণবিস্ফোরণ আসছে, খুব বেশি দূরে নাই। রাজাকার জঙ্গি সন্ত্রাসী মুক্ত করব ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আমি এসেছিলাম একটা প্রতিজ্ঞা নিয়ে। আমার বাবা দেশ স্বাধীন করেছেন, বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেছে। তার নামে এত বদনাম, এত মিথ্যা রটনা সকলের নামে। আমার মা, কামাল, জামাল, আমরা কাউকে বাদ দেয়নি। এমনকি আওয়ামী লীগের নামে নৌকা মার্কায় ভোট দেওয়া যাবে না, অমুক সমুক নানা কথা। আমি সবগুলির জবাব দেব এবং বাংলাদেশকে উন্নত করে দেখাবো যে বাংলাদেশ বটমলেস বাস্কেট হয় নাই, বাংলাদেশ উন্নত দেশ হতে পারে। সেই প্রতিজ্ঞা নিয়ে আমার যাত্রা শুরু। প্রতি পদে পদে বাধা, বারবার মৃত্যুর মুখোমুখি, গুলি, বোমা, গ্রেনেড হামলা কিনা আমাকে মোকাবেলা করতে হয়েছে, কিন্তু আমি পিছিয়ে যাইনি। ইন্ডেমনিটি দিয়েছিল মোস্তাক, তারপর জিয়াউর রহমান আইন করে খুনিদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল। আমার প্রতিজ্ঞা ছিল এই খুনিদের বিচার আমি করবো। যুদ্ধাপরাধীদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন জিয়াউর রহমান, তাদের সবাইকে ছেড়ে দেয়, সে বিচার বন্ধ করে দেয়। আমি যুদ্ধাপরাধীদের বিচার করবো। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মী এবং যারা প্রয়াত তাদের সকলের প্রতি। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণ, ভোটার বারবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাদের সেবা করার সুযোগ দিয়েছে এবং আমি বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছিলাম। দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়েছিলাম। বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ ছিল না, রোগে দুঃখে দুঃখে মানুষ পড়তো না, অন্তত চিকিৎসা পেত। ঘরের কাছে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা নিয়ে যে 30 প্রকার ঔষধ দিয়ে মানুষকে সহযোগিতা করেছেন। আমার সময় কখনো টিকার অভাব হয় নাই, এভাবে অগণিত শিশু মারা যায়নি। এমনকি কোভিড এর সময় বিনামূল্যে আমরা ভ্যাকসিন দিয়েছি, টেস্টিং করেছি এবং সেই সময় শিশুদের টিকাটাও কিন্তু সবসময় আমরা চালু রেখেছি। কিন্তু আজকের বাংলাদেশ, আমার দুঃখ হয় যে বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশে উন্নীত করলাম, সেই দেশটাকে ধ্বংস করে দিল। আজকে অর্থনীতি ধ্বংস, ইন্ডাস্ট্রি বন্ধ, আগুনে পুড়িয়েছে, আগুনে পুড়িয়ে মানুষ মারা, মানে পুলিশ, আইনজীবী, সাংবাদিক, আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী এবং সহযোগী সংগঠনের নেতা কর্মী, মুক্তিযোদ্ধা, এমনকি আমাদের সরকারি অথবা সামরিক পুলিশ বাহিনীর যারা অফিসার, তাদেরকে পর্যন্ত ছাড়েনি। প্রত্যেকের নামে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, পরিবারগুলি পর্যন্ত। আওয়ামী লীগের একেবারে তৃণমূলের নেতা কর্মী, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, এমনকি ইউনিটের নেতা কর্মীদেরও বাদ দেয়নি। এই ইউনুস সেন্টার বসে সমস্ত নাম ঠিকানা নিয়ে প্রত্যেকটা মানুষের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম, হত্যা আর কি বিভৎসভাবে খুন করেছে একের পর এক। কিন্তু যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে দায় মুক্তি অর্থাৎ ইন্ডেমনিটি দিয়েছে, তাদেরকে ইন্ডেমনিটি দিয়ে বিচারের হাত থেকে রক্ষা করে সমস্ত মামলা আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে, যত জঙ্গি সন্ত্রাসী, যে জঙ্গি সন্ত্রাসী আমি বন্ধ করেছিলাম, মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দিয়েছিলাম, তাদেরকে ছেড়ে দিয়েছে। আজকে কারাগার ভর্তি আমার আওয়ামী লীগের নেতা কর্মী এবং এই অফিসারদের, তাদের উপর অকথ্য অত্যাচার। ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, আমাদের নেতা কর্মী যারা আছে তাদের উপর কারাগারে যে কি নির্মম নির্যাতন চালাচ্ছে, একের পর এক মৃত্যুর ঘটনা আমরা শুনতে পাচ্ছি। আর প্রতিনিয়ত মানুষ হত্যা, সংখ্যালঘুদের উপর চরম নির্যাতন। গত কয়েকদিন আগে এক পুরোহিত সেই কক্সেস বাজার কুরুস্কুল, সেখানে তাকে কিভাবে নির্মম ভাবে মেরে আগুন দিয়ে পোড়ালো। এবং এটা নতুন না, কবরের থেকে লাশ তুলে সে মরা লাশের উপর অত্যাচার করে আগুন দিয়ে পোড়ানো, এসব কোন ধরনের কথা? এইরকম বিভৎসতা আজকে বাংলাদেশে। তাছাড়া যে নোংরা ভাষা ব্যবহার, এরকম নোংরা ভাষা আমরা কখনো আগে কখনো শুনিনি যে কোনো ভদ্রলোকের মুখ থেকে বেরোতে পারে। এভাবে সমাজটাকে ধ্বংস, অর্থনীতি ধ্বংস, দেশকে ধ্বংস। বিশ্ব বাটপাড়ি ইউনুস ক্ষমতার লোভে দেশটা যেমন বিক্রি করছে, দেশটাকে ধ্বংস করে দিয়ে যাচ্ছে। আর তারই পদাঙ্ক অনুসরণ করে তারা গ্রেনেড হামলাকারী, অস্ত্র চোরাকারবারী, দুর্নীতিবাজ, যার দুর্নীতির জন্য FBI লোক সাক্ষী দিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে।